প্রথম বিষয় হচ্ছে গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আমাদের একটা সিদ্ধান্ত রয়েছে প্রতিটি মিনিস্ট্রি ধরে ধরে কোথায় কি দুর্নীতি হয়েছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করব, শ্বেতপত্র প্রকাশ করব এবং যেখানে সম্ভব সেখানে আমরা যে কন্ট্রাক্টগুলো বা রানিং প্রজেক্টগুলো আছে সেগুলো রিভিউ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। দুর্নীতি প্রশমনের জন্য আমরা ন্যায়পালের ঘোষণা দিয়েছি, যার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি মানুষ ক্ষমতার ভারসাম্যের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত অবশ্যই একটি জবাবদিহিতার মাধ্যমে থাকবেন। যে কোনো ব্যক্তি, সাধারণ একজন খেটে খাওয়া মানুষও কিন্তু প্রধানমন্ত্রীকে যেন প্রশ্নবিদ্ধ করতে পারে, ওনার দুর্নীতি থাকলে তার জন্য যেন জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হয় সেটা আমরা সৃষ্টি করতে চাই। এর পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, দীর্ঘমেয়াদে আমরা যদি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই তাহলে একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন। যার কারণে শিক্ষা ব্যবস্থা যে সংস্কার তার অংশ হিসেবে আমরা চাই আমাদের শিক্ষা কার্যক্রমে কারিকুলাম ডেভেলপমেন্টে নৈতিকতা শিক্ষা জন্য দেওয়া হয়। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, কোনটা ন্যায়সঙ্গত, কোনটা অন্যায়ের ব্যাপার, এই বিষয়ে আমরা ছোটবেলা থেকে আমাদের শিক্ষার্থীকে ট্রেনিং দিতে চাই, তাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করতে চাই, তাদের মোরাল এবং এথিক্সের জন্য যা কিছু করা প্রয়োজন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সেটা সুনিশ্চিত করতে চাই। আওয়ামী লীগের বিচারের বিষয়ে বিএনপির অবস্থান কি? বিএনপির অবস্থান তো সুনির্দিষ্ট। গত ১৬ বছর ধরে সবচেয়ে বেশি গুম খুন হামলা মামলার শিকার যে দলটি হয়েছে সেটা বিএনপি। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ২,০০০-এর বেশি নেতাকর্মী প্রথম ১৫ বছরে শহীদ হয়েছেন। শুধু গণ অভ্যুত্থানে আমাদের ৫০০-এর বেশি বিএনপি পরিবারের সন্তান এবং নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা দেখেছি যে আমাদের হাজারেরও বেশি নেতাকর্মী এবং দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন মানুষ গুম হয়েছেন। তার কারণ কি? তার কারণ আমরা সবাই এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক। সুতরাং আওয়ামী লীগের এই যে যারা গুম খুন হামলা মামলার সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, তাদের বিচার অবশ্যই বিএনপির একটা অন্যতম অঙ্গীকার এবং আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি যে কোনো মূল্যে এই বিচার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি ফ্যাসিবাদ পতনের পর অনেক তাদের আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী পালিয়ে গিয়েছে। কিভাবে, কেন পালিয়ে গেল? আমরা দেখেছি এখনো ৭ মাস পেরিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নাই। আমরা এখনো জানি না এটা অগ্রগতি কতটুকু। শেখ হাসিনার বিচার হবে নাকি বাকিদের বিচার হবে, সেটা কোন প্রক্রিয়াতে হবে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুমের দল হিসেবে এবং গণমানুষের প্রতিনিধিত্ব করে দল হিসেবে এটা আমাদের প্রধান দাবি। এই অন্তর্বর্তী সরকার অবশ্যই বিচার প্রক্রিয়ায় একটা দৃশ্যমান অগ্রগতি করতে হবে, খুব দ্রুত একটা কিছু ডেলিভারি দিতে হবে এবং এটা ছিল গণ অভ্যুত্থানের অন্যতম একটা প্রধান আকাঙ্ক্ষা। দেখুন, যে রাজনৈতিক দল সবার আগে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, ২০১৬ সালে আমরা ভিশন 2030 দিয়েছি, ২০২২ সালে ২৭ দফা দিয়েছি, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমরা ৩১ দফা দিয়েছি এবং এর মাধ্যমে কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপরেখা সংস্কারের জাতির সামনে উপস্থাপন করেছি। তখন কিন্তু ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দিয়েছে এবং এটা পাবলিক ইনফরমেশন, সবাই জানেন। আজকে যদি ফ্যাসিবাদ পরিবর্তনের পরে এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেউ প্রশ্ন করেন যে বিএনপি সংস্কারের কথা বলছে না, তাহলে এটা কি অজ্ঞতা নাকি অপপ্রচার নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিত ন্যারেটিভ, এটা নিয়ে আমাদের যথেষ্ট কনফিউশন রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি একমাত্র দল যারা সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের সুনির্দিষ্ট কাঠামো যেমন দিয়েছে, ঠিক একইভাবে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কীভাবে সংস্কার করব, কিভাবে আমরা ন্যায্য মজুরি নিশ্চিত করব, কিভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবো, কিভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, কিভাবে আমরা নারীর নিরাপত্তা দিব, কিভাবে আমরা এসএমই এবং লার্জার বিজনেসগুলোর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করব, কিভাবে আমরা বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আনবো, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করব, সব কিছু ডিটেল সংস্কার রয়েছে। আজকের বাংলাদেশের সংস্কারের যতগুলো মৌলিক ভিত্তি, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় কাঠামোর ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা তৈরি করা, কিংবা আমরা যদি দেখি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা, এই প্রত্যেকটার ভিত্তি কিন্তু আমাদের ৩১ দফা। হয়তো এখানে কাঠামোগত কিছু পার্থক্য রয়েছে, পদ্ধতিগত কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা বলছি কিভাবে করতে, অন্য কেউ নতুনভাবে বলছেন। যারা ২০২৪-এর গণ অভ্যুত্থানেরও অনেক পরে গত ৩ মাস ধরে সংস্কারের কথা প্রথমবারের মতো বলা শুরু করছেন, তারা যখন বলে যে বিএনপি সংস্কারের কথা বলছেন না, হয় তোমার হতে পারেন ওনারা ইতিহাসটা জানেন না, অথবা হতে পারেন ওনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে মিসলিড করার চেষ্টা করছেন। তবে আমরা বলবো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু সংস্কারের ধারক এবং বাহক বিএনপি এবং প্রতিটি বাস্তবসম্মত সংস্কারের ভিত্তি আমাদের ৩১ দফা, সবাই যেন এটা অনুধাবন করেন, উপলব্ধি করেন এবং তার আলোকেই যেন বাস্তবসম্মত বক্তব্য বিবৃতি প্রচার করেন। কারণ এটাই কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, যেটা সত্য, যেটা সঠিক, জাতির সামনে আমরা সবাই সেটা তুলে ধরব।